লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। দেখো, ওরা হয়তো কোনো কারণে আমাকে পছন্দ করেনি, তোমার পাশে হয়তো আমাকেও তোমার বউ হিসেবে ওরা অ্যাকসেপ্ট করতে পারেনি, তাই কোনো কারণে। মানে ওরা কি এটা ডিসাইড করে যে তোমাকে আমার পাশে মানাচ্ছে কি মানাচ্ছে না? আর এটা ডিসাইড করে তোমাকে অপমান করার অধিকারটা ওদের কে দিয়েছে? তুমি ওদেরকে জাস্টিফাই করছো। আরে বাবা, আমি জাস্টিফাই করছি না, ওনারা যেটা করেছেন আমি সেটা ঠিকও বলছি না। তাহলে ওদের গিফটটা নিতে গেলে কেন? ওনারা আমাকে অপমান করেছে এটা ঠিক, কিন্তু অপমানটা ফিরিয়ে দেওয়া তো আমার শিক্ষা নয়, আমার জীবনবোধ নয়। ও, অপমানটা মেনে নেওয়াটা তোমার জীবনবোধ, তাই তো? কখনো কখনো অপমান গায়ে না মাখাটাও একটা উপায় হয়। তুমি তো এটা বলতে পারতে যে আমি তোমাকে মানা করছি গিফটটা নিতে, সেই জন্য তুমি নিতে পারছো না, কিন্তু সেটা বললে না। রাগটা কিছুক্ষণ ছুটি দিয়ে আমার কথাগুলো শোনা যায় না? দেখো, যিনি শাড়িটা দিচ্ছিলেন তিনি মায়ের বড় ভাই, আমাদের গুরুজন, আমাদের অতিথি। তাদের অপমান করা মানে তো নিজেদের ছোট করা, এটা তো তুমি জানো। জেনে শুনে কেন ওরকম জেদ করছিলে? আর মা, মামা, মামি ওদের সাথে ওভাবে কেন কথা বলছিলে? ওদের তো খারাপ লেগেছে। খারাপ কারোর লাগেনি তোমার ছাড়া। আমার কিন্তু এতটুকুও খারাপ লাগেনি। মিথ্যে কথা। আমি যে মিথ্যে বলি না তুমি সেটা জানো না? খুব মিথ্যে কথা তুমি বলো, মাঝে মধ্যেই বলো। আর বিশেষ করে তোমার দিদিকে বাঁচাতে, তার বিভিন্ন রকম গুণাগুণ সেগুলো ঢাকতে। ওরকম মিথ্যে কথা জগতে সকলকেই বলতে হয়। ও, তার মানে মানছো তো যে তুমি মিথ্যে কথা বলো? বলি, কিন্তু এখন বলছি না। আমার সত্যিই খারাপ লাগেনি। কেন? তোমার আত্মসম্মান বোধ নেই? আছে। তাহলে ওরা যেভাবে তোমাকে অপমান করলো তাতে তো তোমার খারাপ লাগার কথা। লাগতো যদি না কেউ আমার পাশে দাঁড়িয়ে আমার হয়ে লড়াই না করতো। সে যদি চুপ করে থাকতো তাহলে হয়তো একটু খারাপ লাগতো। তোমার অপমানে তুমি কেন মুখ খুলবে না? বারবার করে আমাকে কেন কথা বলতে হবে এটা নিয়ে? তুমি কেন প্রতিবাদ করবে না? আমার কাছে তো হাসি মুখে নেওয়াটাই প্রতিবাদ ছিল। না মেঘ, অত সূক্ষ্মভাবে সবাই সবকিছু বোঝে না। প্রতিবাদ করলে না জোরে সেটা বোঝাতে হয়। অন্তত পক্ষে আমি নিতে মানা করছি বলে তুমি ওটা নিচ্ছ না, এটা বললেও হতো। তাতে কি হতো? এটাই তো হতো যে তুমি ভুল করলে আর আমি সেটা ঠিক না করে দিয়ে ভুলটাই বাড়িয়ে চললাম। এটা কি ঠিক হতো? কিন্তু তুমি থাক না এই কথাগুলো, এখন এখন তো এটা পাস্ট, তাহলে পেছনেই থাক। বেশ, তাহলে কিভাবে আমরা ভবিষ্যতে কথা বলবো? অতীত আর ভবিষ্যতের মাঝখানে আরেকটাও ব্যাপার থেকে যায়, বর্তমান। আমরা সেটা নিয়ে কথা বলবো না? বেশ, তুমি বলো তোমার বর্তমান নিয়ে কথা। তুমি তো আমার ঘর দেখে কিছু বললে না। এটা আমার ঘর। জ্ঞান হওয়ার পর থেকে আমি এই ঘরেই থেকেছি। আর গোটা পৃথিবীর মধ্যে এটা আমার সব থেকে পছন্দের জায়গা। একটা কথা বলবো, বিশ্বাস করবে? তোমাকে যখন একটু একটু করে চিনছি, জানছি, তোমার প্রতি অ্যাট্রাকটিভ হচ্ছি, তোমার কথা একলা বসে ভাবছি, তখন কিন্তু ঠিক এরকম একটা ঘরেই তোমাকে কল্পনা করতাম। তানপুরা, তবলা, হারমোনিয়াম, রবীন্দ্রনাথ, বই, একেবারে ছিমছাম, আড়ম্বর ছাড়া একটা ঘর। এত ভাবতে আমাকে নিয়ে? ভাবতাম, আর যন্ত্রণায় অস্থিরতা নিজের মনকে বুঝতে না পারে। এখন বুঝতে পেরেছো নিজের মন? এত প্রেম তোর মেঘ, এত প্রেম, এত গদ গদ মাখো মাখো ব্যাপার তো এই কদিনে হতে পারে না। তুই প্রথম থেকে লুকিয়ে প্রেম করেছিস মেঘ। তোরা দুজনে মিলে আমাকে বোকা বানিয়েছিস, আর তুই এখনো অবধি সেই বিয়ের দিন থেকে আমাকে প্রত্যেকটা স্টেপে হারিয়ে দিচ্ছিস মেঘ। এটা
এটা আমার সহ্য হচ্ছে না। পাশের ঘরে তুই নীলকে নিয়ে শুবি আর আমি এ ঘরে বসে। তো ওভাবে কি দেখছো? তোমাকে বলো তো মেঘবালিকা, তোমার পাহাড় পছন্দ না সমুদ্র, নাকি জঙ্গল, আর নাকি বড় বড় শহর, কোনটা? কেন? প্রশ্নের জবাবে প্রশ্ন করতে নেই, জানো না? বললাম যে আমার এই ঘরটা আমার সব থেকে ফেভারিট। তুমি আমার সঙ্গে দুষ্টুমি করছো তো? এবার দেখো আমি কি করি, দেখো। আরে কি করছো? তাহলে এবার বলো, তোমার কোনটা পছন্দ, পাহাড়, সমুদ্র না জঙ্গল, নাকি অন্য কোথাও? কেন সেটা তো বলো আগে। আগে তুমি বলো তোমার কোনটা বেশি ভালো লাগে। আগে তুমি বলো। আমি তোমার টিচার না, আমি আগে বলেছি তাই তুমি বলো। বলো। পাহাড়, হিমালয়। গ্রেট, আমিও সেরকমই প্ল্যান করেছিলাম। কিসের প্ল্যান? কিসের প্ল্যান মানে? আমাদের হানিমুনের প্ল্যান। হানিমুন? মাথা খারাপ নাকি? অসম্ভব। বিয়ে করে হানিমুনে গেলে যদি মাথা খারাপ হয় তাহলে আমার তাই। আমি কিন্তু মজা করছি না, আমি সত্যিই যেতে পারবো না, তুমি একা একা যেও। মাথাটা কার খারাপ না সেটা বোঝা যাচ্ছে। আমি একা একা হানিমুনে যাব। হানিমুনে না গেলে ঠাকুর পাপ দেয় জানো। আর আমার ক্লাস, আমার ইউনিভার্সিটি, সেটা না করলে তো মা সরস্বতী মুখ ফেরাবে। আরে আমি তো আছি, তোমার মা সরস্বতীর সাথে আমার মোটের উপর ভাব আছে, ওটা আমি ম্যানেজ করে নিতে পারবো। তুমি কেন বুঝতে পারছো না? আচ্ছা আমি কি এসবের জন্য তৈরি ছিলাম? কতগুলো ক্লাস আমার কামাই হয়ে গেল বলো তো। তৈরি যে ছিল না তার পেছনে তো তোমারও দোষ আছে। আমার দোষ? তা নয়, তুমি চোখে চোখে প্রেম করেছো, গানের প্রত্যেকটা সুর দিয়ে কথা দিয়ে প্রেম করেছো, অথচ মুখে কিছু বলোনি। মুখে বললেই তো এত সমস্যা হতো না। প্লিজ দেখো, আমি একটুও মজা করছি না। আর তাছাড়া কলেজ কামাই হলে আমাকে পরীক্ষায় বসতে দেবে না। কে বসতে দেবে না? না 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 দেখো প্লিজ, আমি রিকোয়েস্ট করছি। আমার সামনে ফার্স্ট সেমিস্টার, আর এই উইকে তো আবার ইউনিট টেস্ট। আমি সব কটা জানি মেঘ। প্লিজ দেখো, ফার্স্ট সেমিস্টারটা হয়ে যাক, তারপর যাব। নো চান্স ম্যাডাম। বিয়ে পূর্ণ হয়ে গেলে আর হানিমুন হয় না। আশ্চর্য তো, আমারও তো ইউনিভার্সিটি আছে, আমি তো বলছি কোনো প্রবলেম হবে না। আরে বাবা, তুমি তো প্রফেসর, তুমি ছুটি নিতেই পারো। আমি তো সাধারণ একজন স্টুডেন্ট। সে তুমি যেই হও, আমরা হানিমুনে যাচ্ছি তোমার ইউনিট টেস্টের পরে, আর এটা ফাইনাল। যা যা পেপারে যা যা পড়ানো হয়েছে আমি সব দেখিয়ে দেবো। তুমি যাচ্ছ পাহাড়ে আর আমিও যাচ্ছি তোমার সঙ্গে, আর এটা ফাইনাল। না না, আমি যাব না। তার মানে আমার উপর একটু বিশ্বাস নেই? আছে কি নেই সেটা জানো না? জানি তো, আর জানি বলেই তো অবাক হচ্ছে। আমি যখন বলছি তোমাকে আমি সব দেখিয়ে দেবো, তখনও তুমি এরকম করছো কেন? পাহাড়ে হানিমুন? এত সুখ তোর সইবে তো মেঘ? আচ্ছা ঠিক আছে, আমরা বেশি দিনের জন্য যাব না। আমরা এখান থেকে ফ্লাইটে শিলিগুড়ি চলে যাব, তারপর ওখান থেকে কোনো একটা অফবিট ডেস্টিনেশনে যাব, যেখানে আর কেউ থাকবে না, শুধুমাত্র তুমি আর আমি। আমি কিন্তু ওখানে তোমার সব মনের কথা বার করব, বুঝতে পেরেছ? কি হলো মেঘ, কথাটা শুনতে পেলে? আচ্ছা কি বলছিলে? কিছু না, নাথিং ইম্পর্টেন্ট। তা আনইম্পর্টেন্ট কথাটাই শুনি। কিছু না। বলো, নাহলে কিন্তু তোমাকে সারা রাত ঘুমাতে দেবো না। তোমার মনে এখন এত হেজিটেশন কেন বলো তো? তুমি খারাপ ভাববে না তো আমাকে? ভাববো না। ভুল বুঝবে না বলো? বুঝবো না। এখন এরকম করবে তো? দেখবে না না, দেখবে। ঠিক আছে ঠিক আছে। বলছিলাম দিদিভাইয়ের জন্য রিজার্ভ করা টিকিটে আমি পারবো না।
হাসছো কেন? আসবো না? তোমার মাথাটা পুরোপুরি গেছে নাকি বলো তো? আমি কি হানিমুনে যেতে গিয়ে নিজের হাতে হাত করা পড়বো? এই টিকিটে তাকে নিয়ে যাব? শোনো, বিয়ের দিন সকালে যখন আমি ডিসাইড করলাম যে আমি তোমাকে বিয়ে করব, আমি তখনই টিকিটটা ক্যান্সেল করে দিয়েছিলাম। এই যে তুমি রাজি হলে, এখন আমাদের টিকিট হবে, বুঝতে পেরেছো? নেক্সট উইকে তোমার পরীক্ষাটার পরেই আমরা বেরোবো। না রে মেঘ, আমার জন্য কেনা টিকিট ক্যান্সেল হয়ে যাবে আর তুই সেই জায়গায় যাবি হানিমুনে? সেটা কি করে হয় বলতো? কি করে হবে না সেটা? নো চান্স, হবে না তোর এই হানিমুন। তোমাদের দেখে খুব ভালো লাগছে নীল, আর সব থেকে ভালো লাগলো তুমি এসে থাকলে। আমি খুব খুশি হয়েছি। আমি কিন্তু কোনো রিচুয়ালসের জন্য থাকিনি, আমি থেকেছি শুধুমাত্র আপনি বলেছেন বলে। এটাই তো সব থেকে বড় রিচুয়াল, সম্পর্ককে টিকিয়ে রাখা, তাকে আদর করা, যত্ন করা। নীল, একটা কথা বলি তোমাকে, আমি একটু সংশয়ের মধ্যে ছিলাম যে যেটা করলাম সেটা ঠিক করলাম তো। আজ তোমাদের দেখে আমি নিশ্চিন্ত হয়েছি, বুঝেছি যে জীবনে একবার হলেও আমি ঠিক সিদ্ধান্তটা নিয়েছি। আমিও যে ঠিক সিদ্ধান্তটা নিতে পেরেছি, আমার নিজের সব কনফিউশনকে দূরে সরিয়ে রেখে, সেটাতে আমিও খুশি। অবশ্য আপনি পাশে না থাকলে। আসলে কি জানো তো নীল, আমি তো মেঘ আর ময়ূরী দুজনেরই বাবা, তাই কার কখন কোনটা দরকার, কার পক্ষে কোনটা কি ঠিক, সেটা আমি জানি। ওদের মা যতই বলুন না কেন যে আমি জীবনে ময়ূরীর বাবার দায়িত্ব পালন করিনি, যাই হোক, সেটা আমার কারো কাছে প্রমাণ করার কোনো দায় নেই। যে শিশু আমার জীবনে আমাকে প্রথম বাবা বলে ডেকেছে, তার জায়গাটা আমার জীবনে ঠিক কোথায় সেটা বুঝিয়ে বলার নয়, অনুভব করার। হ্যাঁ, আমার বড় মেয়ের অনেক সমস্যা আছে, অনেক জটিলতা আছে। সে জীবনে অনেক অন্যায় প্রশ্রয় পেয়েছে, কোনো জিনিস চেয়ে না পাওয়াকে কোনোদিন অ্যাকসেপ্ট করতে পারেনি। এটা আমার ব্যর্থতা। তাকে এটা আমি শেখাতে পারিনি যে জীবনে সব কিছু না পাওয়া হেরে যাওয়া নয়। তাকে এটা বোঝাতে পারিনি যে ভালোবাসা জোর করে পাওয়া যায় না, অধিকার জোর করে কেড়ে নেওয়া যায় না। তাই হয়তো তোমাদের বিয়ের পর থেকেও বারবার তোমার আর মেঘের মধ্যে ঢুকে পড়ার চেষ্টা করেছে, অশান্তি করেছে। আপনি এগুলো ভেবে নিজেকে কষ্ট দেবেন না। সে যদি আমাদের দুজনের মধ্যে কোনো রকম অশান্তি তৈরি করার চেষ্টা করেও, আমরা দুজনে দুজনের মতো করে হ্যান্ডেল করে নেব। সেই ভরসা আমার তোমার উপর আছে। ব্যাগটা দাও। আরে ঠিক আছে বাপি, যাই। আচ্ছা মা, তোকে কতবার বলেছি যাই বলতে নেই, বল আসি। যাই বলি আর আসি বলি, আসবো তো আমি বারবারই। আসবি তো বটেই, তোর বাড়ি তুই আসবি না? যতবার ইচ্ছে করবে ততবার আসবি, আমাকে যখন দেখতে ইচ্ছে করবে তখনই আসবি। আরে বই খাতা সব ঠিক মতো গুছিয়ে নিচ্ছিস তো? কোনো ইম্পর্টেন্ট জিনিস যেন পড়ে না থাকে, তখন দরকার পড়লে মুশকিলে পড়বি। কেন, বই খাতা ফেলে গেলে তো ভালোই হয়। বই খাতা নেওয়ার অজুহাতে তোমার কাছে চলে আসবো। আমার কাছে আসার জন্য কোনো অজুহাতের দরকার আছে কি? মেঘ, তোরা চলে যাচ্ছিস? মাকে বলেছিস? দুবার ডেকেছি, মা দরজা খোলেনি। বাপি, আমি আরেকবার ডেকে আসবো? থাক, জোর করিস না। আঙ্কেল, আমি আর আপনার ছোট মেয়ে ঠিক করেছি আমরা কয়েকদিনের জন্য বাইরে কোথাও ঘুরে আসব। ওয়াও, গ্রেট। তা কোথায় যাচ্ছ তোমরা? সুইজারল্যান্ড নাকি ইটালি? না, এগুলোর কোনোটাই নয়। আমি বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষক, আমার পক্ষে সুইজারল্যান্ড যাওয়াটা সম্ভবই না। আমি কাছে পিঠে কোথাও যাব, তবে পাহাড়ের দিকে যাব, এটা ফিক্সড। কোথায় যাচ্ছ সেটা তো বড় কথা নয়, বড় কথা হলো তোমরা একসঙ্গে কোথাও যাচ্ছ। না না বাপি, কিছু ঠিক হয়নি। আর তাছাড়া আমার এই উইকে পরীক্ষাও আছে, এতদিন তো কোনো ক্লাস করা হয়নি।
আর বাপি, তুমি তো জানো ক্লাস না করা মানে সব দিক থেকেই পিছিয়ে পড়া। আঙ্কেল, আপনি আপনার মেয়েকে বলে দিন ওকে পরীক্ষা না দিয়ে আমি কোথাও যেতে বলছি না। আর ক্লাস যা হয়নি সিলেবাসের সব কিছু আমি হেল্প করবো ওকে কভার আপ করতে। ব্যাস, আর তো কোনো চিন্তা নেই। এরপর তো আপত্তি থাকার কথা নয়। বাপি, তুমি এ কথা বলছো? এতদিন তো আমার একটা ক্লাস মিস হলে তুমি টেনশন করতে। এখন করছি না, তার কারণ নীল তার দায়িত্ব নিয়েছে। ওভাবে হয় না বাপি, আমি এখন ক্লাস মিস করতে চাই না, আমি কোথাও যাব না। তুই তো অদ্ভুত মেয়ে মেঘ। যেখানে নীল তোকে বলছে তোর সিলেবাস কমপ্লিট করানোর দায়িত্ব ওর, সেখানে তুই কটা ক্লাস কামাই নিয়ে কান্নাকাটি করছিস। আমি যতদূর জানি তোদের ডিপার্টমেন্টে নীলের থেকে বেশি হ্যান্ডসাম ইয়াং প্রফেসর তো নেই। নাকি নীলকেও জয়েন করেছে নতুন, যার ক্লাস করার জন্য মেঘ এত অধৈর্য হচ্ছে? ময়ূরী, সকলের জীবনের প্রায়োরিটি এক হয় না। মেঘ প্রফেসর ইয়ং কি হ্যান্ডসাম সেটা দেখে ক্লাস করে না, ও লেখাপড়া করার জন্য ক্লাস করে। তাই কি? আমার তো সেটা মনে হয় না। ও নীল, এবার এদিকে এসো দেখি তো। কাল তোমাদের গাড়ির ড্রাইভার চাবিটা দিয়ে গেছে, এনো। ও মেঘ, চলো 11টা থেকে তোমার ক্লাস শুরু, আমারও তাই। ইউনিভার্সিটিতে গিয়ে মেঘের ক্লাস নেওয়ার কি দরকার নীল? বাড়িতেও তো নেওয়া যায়। নিশ্চয়ই যায়, কিন্তু মুশকিলটা হলো ইউনিভার্সিটিতে আরো অনেকে আছে তো, সকলের ক্লাস বাড়িতে করাটা একটু প্রবলেম হবে, অথরিটি পারমিশন দেবে না। তুমি এসবগুলো জায়গা থাক, আসি। মেঘ, এসো। আয়, আসছি বাপি। আয়, আয়, এসো। এই দুটো বাড়িতে মেঘ তোর সব অ্যাক্টিভিটি আমার হাতের মধ্যে, কিন্তু ইউনিভার্সিটি, সেখানে আমি নেই। আর সেখানেই তুই নীলকে নিজের কবজায় করেছিস। ওইখানে ওইখানে কোনোভাবে আমাকে কিছু করতে হবে, কিছু তো করতেই হবে। এখানটা একটু সাইড করে দেবে? কেন? আমার একটা দরকার আছে, একটু সাইড করো না প্লিজ। এখানে তোমার কি দরকার? একটা দরকার আছে আমার, একটা খাতা কেনার আছে দোকানে, আর পেনও। তুমি সাইড করো না, আমি কিনে নিয়ে যাচ্ছি তারপরে। আচ্ছা মেঘ, একটা খাতা পেন কিনতে কতক্ষণ লাগবে তোমার? তুমি যাও, আমি গাড়িটা সামনে পার্ক করছি। না না প্লিজ, তুমি চলে যাও না, আমি একা একা চলে আসবো। কি ব্যাপার বলো তো, তুমি এরকম বিহেভ করছো কেন? তুমি আমাকে প্লিজ ইউনিভার্সিটির আগে নামিয়ে দাও, আমি আলাদা ঢুকবো। কেন বলো তো? দেখো, তোমার গাড়িতে একসাথে আমার ওখানে নামতে অস্বস্তি হবে, তুমি এই কথাটুকু রাখো আমার। কিসের অস্বস্তি? কেন এরকম করছো আমার সঙ্গে? তুমি তো বুঝতে পারছো সবটাই। না, আমি বুঝতে পারছি না, আমি একেবারেই বুঝতে পারছি না যে তুমি কেন আমার আগে নেমে যেতে চাইছো। আচ্ছা বেশ, না হয় নাই বুঝলে, কিন্তু আমি বলছি তার জন্য তো প্লিজ এই কথাটা শুনো, আমাকে একটু নামিয়ে দাও না। আরে বাবা, ইউনিভার্সিটি চলে আসছে তো। আচ্ছা, আমার সঙ্গে ওখানে গেলে তোমার কি সমস্যা হবে? লোকে জেনে যাবে যে তুমি আমার বউ। কথা রাখবে না তো তুমি আমার? না, তোমার মনের অকারণ সংকোচকে আমি প্রশ্রয় দেবো না। আচ্ছা, তুমি একা একা ইউনিভার্সিটিতে গিয়ে কি প্রমাণ করবে? তুমি প্রমাণ করবে যে তোমার আমার মধ্যে কোনো সম্পর্ক নেই? সেটা তো হবে না। তার কারণ সকলেই জেনে গেছে যে ইংরাজি ডিপার্টমেন্টের সৌরনীল গাঙ্গুলি তার শান্তশিষ্ট স্টুডেন্ট মেঘকে প্রায় রাক্ষস বিবাহ করেছে, তাই তো? আমি আর কিছুই বলবো না তোমাকে। না, বুঝিয়ে বলো আমাকে, আমার গাড়ি নিয়ে ঢোকার 10 মিনিট বাদে তোমার হেঁটে হেঁটে ঢোকাটা কি মিন করবে? হ্যাঁ, এটা মিন করতে পারে যে তোমার আমার ঝগড়া হয়ে গেছে, তাই জন্যে আমি আলাদা আলাদা এসেছি। অথবা এটা প্রমাণ করতে পারে যে আমি তোমাকে গাড়িতে করে নিয়ে আসতে রিফিউজ করেছি, আমি এতটাই খারাপ একটা লোক। এখন তুমি যদি সেটাই সকলের সামনে প্রমাণ করাতে চাও তো। আরে বাবা, আমি তো এত কিছু প্রমাণ করার কথা ভাবিনি, আমার শুধু অস্বস্তি হবে তোমার সাথে নামতে, তাই বললাম। সে তো প্রথম প্রথম তোমার আমার কাছে আসতে অস্বস্তি হতো, এখন কি আর হয়? কাল তো দেখলাম বেশ গলা জড়িয়ে আদর করলে আমার। অবশ্যই আই এনজয়েড দ্যাট। সেরকম এটাও।
তোমাকে দেখে মনে হচ্ছে যে আমি তোমাকে জোর করে অ্যাবডাক্ট করে নিয়েছিলাম আর এখন ফেরত দিতে এসেছি। এক্ষুনি লাফিয়ে পালিয়ে যাবে তুমি। এক প্রকার তো অ্যাবডাক্টই করেছো। এই এসজি তো তোদের ডিপার্টমেন্টের হিরো। হিরো কি গো, মেয়েদের কাছে তো ভিলেন হয়ে গেছে। ভিলেনের মতোই তো কাজ করেছে। আমাদের মেঘের দিদিকে বিয়ে করতে গিয়ে মেঘকে বিয়ে করেছে। তা মিয়া বিবি রাজি তো কে করেগা কাজি। এই যে সৌরনীল, গুড মর্নিং। গুড মর্নিং মোহনদা। কি ব্যাপার বলো তো হে নীল, কলেজে হাজার রকম গল্প শুনছি তোমাকে নিয়ে, একেবারে নাকি সিনেমার মতো কাণ্ড ঘটিয়েছ। কেন মোহনদা, সিনেমা ছাড়া কি মানুষ বিয়ে করে না? আমি তো স্রেফ একটা বিয়ে করেছি। আরে আমিও তো সেই রকমই জানি। তোমার বিয়ের সময় চেন্নাইতে একটা সেমিনারে গেছিলাম, জয়েন করার পর থেকেই শুনছি সবাই কিসব যেন বলছে যে মেয়েটাকে বিয়ে করবে বলে ঠিক করেছিলে তাকে নাকি তুমি বিয়ে করনি। ভুল কিছু শোনেননি, আসলে একটা ভুল আমিই করতে যাচ্ছিলাম, তবে বিয়ের আগে সেটা শুধরে নিয়েছি। ভালো করেছে। শোনো, আমরা হচ্ছি পুরনো আমলের লোক। আমরা বিশ্বাস করি ওই যে ওপরে যিনি আছেন তিনি ওখানে বসে সব জুড়ি বানিয়ে চলেছেন। তোমার আমার ঠিক ভুলে কিচ্ছু যায় আসে না, যার সঙ্গে জোড় হওয়ার হবেই। চলুন। চলো। আরে কি আসছে দেখ। ওয়াও, আমাদের মেঘ দ্য গ্রেট। আরে আয় আয়, তোর অপেক্ষাতেই তো আমরা আছি। মেঘ, আমি তোকে একবার ভালো করে একটু দেখতে চাই। কি সুন্দর লাগছে তোকে দেখতে, সো ব্রাইট, সো বিউটিফুল। দাঁড়া দাঁড়া, কারোর যেন নজর না লেগে যায়। মানে আচ্ছা রেশমি, আমরা কি ওর খারাপ চাই যে নজর লেগে যাবে? এ মা, আমি কি তাই বললাম নাকি? মেঘ, তুই কিন্তু আমাদের খুব ফাঁকি দিলি, কাউকে কিছু না বলেই বিয়ে করে ফেললি। আমার কিন্তু খুব মন খারাপ হয়েছে এটাতে। না, বুঝলাম যে তোর বিয়েটা হঠাৎ করেই হয়ে গেছে, কিন্তু তারপরেও তুই জানাবি না বল যে তুই বিয়ে করে নিয়েছিস? বলবে কি করে? নতুন বর নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে তোর কথা ওর ভুলেই গেছিল। আসলে সব কিছু এমনভাবে ঘটে গেল যে... কেমনভাবে আবার ঘটে গেল? যেমনটা মনে মনে ভেবেছিলি ঠিক তেমনভাবেই ঘটে গেল। আচ্ছা মেঘ, তুই কোনোদিন তো বলিসনি এসজি স্যারের প্রতি তোর ক্রাশ ছিল? একেবারে সুভদ্রা হরণের মতো দিদির